তার মানে আপনি যদি এই পত্রিকাগুলো নিয়মিত পড়েন তাহলে ফোকাস রাইটিং নিয়ে আপনার আর কোনো টেনশন থাকে। যে চলচ্চিত্রগুলো আছে, গান এবং কবিতার লাইন, প্রবাদ প্রবচন, এটাও আপনাদের পড়তে হবে। প্রতি পংক্তি যা আছে সবকিছু একটু দেখে নিলেন। অর্থনীতি সম্পর্কে দেখবেন, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, প্রত্যেকটা বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সময় সুযোগ সাধ্যমতো একটা পরিকল্পনা করে পড়তে থাকতে হবে। প্রিয় ব্যাংক জব চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এখন দেখেন কি কি বই লাগবে। এই যে অনেকেই প্রশ্ন করেছেন ব্যাংকের জন্য আমি কি কি বই পড়ব, এই বিষয়টা আপনাদেরকে এখন আমি বলবো। দেখেন, যারা 16 মে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু না, মানে তাদের জন্য, কারণ হচ্ছে কি তারা তো শুধু 16 মে না, পরবর্তী পরীক্ষাগুলোও দিবেন, ওভারঅল সবার জন্য এটা আর কি। বাংলার জন্য যে কাজটা করবেন, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ মনে রাখবেন। নবম দশম শ্রেণীর যে কি বোর্ড বই, যেটা বাংলা ব্যাকরণ বোর্ড বই যেটা আছে, কার লেখা? মুনির চৌধুরীর লেখা। মুনির চৌধুরীর লেখা এটা বই। এটার জন্য সাহিত্যের জন্য কি কি পড়বেন? সাহিত্যের জন্য মনে রাখবেন, সাহিত্যের জন্য হচ্ছে নবম দশম প্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর যে বোর্ড বই আছে, বাংলা বোর্ড বই, এই বাংলা বোর্ড বইয়ের যে লেখক সাহিত্যিক আছেন তাদের জীবনী, তাদের সাহিত্যকর্ম, ওভারঅল বিষয়গুলো পড়তে হবে। পাশাপাশি এখান থেকে আরেকটা অ্যাড করতে পারেন, সেটা হলো কি, যে কোনো একটা গাইড নিতে পারেন। এই গাইড, যে কোনো একটা গাইড থেকে কি করবেন, এই যে সাহিত্য সংক্রান্ত আরো অন্যান্য যে যারা লেখক আছেন, বিশেষ করে পিএসসির যে 11 জন লেখক আছেন, মনে রাখবেন পিএসসির যে 11 জন লেখক আছেন, এই 11 জন লেখক অবশ্যই পড়তে হবে। পাশাপাশি যে সমস্ত কবি সাহিত্যিকগণ ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন, বাংলার ইতিহাস বিষয়ক বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন, তাদের সাহিত্যকর্মগুলো কিন্তু পড়তে হবে। এছাড়াও বাংলা সাহিত্যের যে দেখা যায় যে উপাধি, ছদ্মনাম, এরপর যে বিভিন্ন উক্তিগুলো আছে, বিভিন্ন গান সংকলন, এগুলো তো আপনাদের এখানে পড়তেই হবে। এই জন্য যে কোনো একটা গাইড সাথে রাখবেন। ইংরেজির জন্য কি করবেন? দেখেন, ইংরেজির জন্য কি করবেন এটা একটু ভালো করে খেয়াল করেন। ইংরেজি বিষয়, এটার জন্য আপনাদের সবার যেন থাকে একটা বই, সেটা হচ্ছে ক্লিফস্টফেল। মনে রাখবেন ক্লিফস্টফেল, এই বইটা আপনাদের সাথে থাকবে। তারপর বেসিক ইংলিশের জন্য রেইন মার্টিনের যে একটা বই আছে, অনেকেই হয়তো জানেন, রেইন অ্যান্ড মার্টিনের একটা সুন্দর একটা বই আছে ইংলিশ, এটা আপনারা নিতে পারেন। ক্লিফস্টফেল থেকে হুবহু কমন থাকে। এছাড়াও আরেকটা বই আছে, সেটা হচ্ছে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার, এমআই প্রধান মুকুল স্যারের লেখা। ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, যদিও ব্যাংকে লিটারেচার খুব একটা পড়তে হয় না, দুই একটা প্রশ্ন হয়তো অনেক সময় থাকতে পারে। তো ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, এটা হচ্ছে আমাদের এই বিদ্যাবাড়ির কর্ণধার শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যারের লেখা। এই বইটি অসম্ভব সুন্দর, এটাও পড়তে পারেন। এটা মোটামুটি চলে গেল। এখন দেখেন, এই বইগুলো আপনাদের নিয়মিত চর্চা করলে হয়ে যাবে। এখন যে বিষয়টা, সেটা হলো যে বিষয়টি আছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি করবেন। সাধারণ জ্ঞানের জন্য যে কাজটি করতে হবে, এরপর একটা চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই আপনাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে, সাম্প্রতিক বিষয়। সাধারণ জ্ঞান সবসময় হচ্ছে আপনাদের টার্গেট রাখতে হবে সাম্প্রতিক বিষয়ের উপর। সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া, এছাড়াও সাম্প্রতিক বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, সাপ্লিমেন্টারি যে বইগুলো আছে এগুলো পাওয়া যায়, পেপার পত্রিকা, এগুলো হচ্ছে নিয়মিত পড়তে হবে। আর এটার সাথে আরেকটা পড়তে পারেন, যে কোনো একটা সাম্প্রতিকের একটা ভালো মানের একটা গাইড রাখতে পারেন, যেগুলো হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, যেমন জাতিসংঘ থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো তো এখন জাতিসংঘের কতটি সদস্য দেশ ছিল, সদর দপ্তর কোথায়, এগুলো তো আনচেঞ্জ, মানে এগুলো কি চেঞ্জ হয়? এগুলো চেঞ্জ হচ্ছে না, এগুলো থাকবে যতদিন, এগুলো তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। রাজধানী, মুদ্রা, এগুলো খুবই কম চেঞ্জ হয়। তো এগুলো যে কোনো একটা গাইড বই থেকে আপনারা দেখে নেবেন, তবে জোর দিবেন সাম্প্রতিক বিষয়ের উপর। আর আইসিটির ক্ষেত্রে কি করবেন? আইসিটির ক্ষেত্রে যে কাজটা করবেন, যে কাজগুলো করবেন, সেটা হলো, আর বাংলাদেশ বিষয়গুলো সাম্প্রতিকের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, এরপর হচ্ছে ভাষা আন্দোলন এবং জুলাই বিপ্লব, এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 সামাজিক ব্যবসা, ব্যাংকিং সেক্টর বর্তমান সময়ের, এই যে ওভারঅল বিষয়গুলো, এগুলো তো আপনাদের জানতেই হবে। আইসিটির ক্ষেত্রে যেটা পড়বেন, নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইগুলো আছে, বোর্ড বই, এই বোর্ড বইটা অবশ্যই আপনাদের পড়তে হবে। একাদশ দ্বাদশ শ্রেণী, নবম দশম প্লাস একাদশ দ্বাদশ শ্রেণী, অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে
আইসিটি যে বোর্ড বইটি আছে এই বইটা সুন্দর করে আপনাদের পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে এক্ষেত্রে দেখেন, যেহেতু ব্যাংকের প্রশ্নগুলো বাংলা ছাড়া অন্যান্য বিষয়গুলো ইংরেজিতে হয়, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও যে কোনো একটা গাইড রাখতে পারলেন যে ইংরেজি প্রশ্নগুলো আসলে কেমন হয় এটার জন্য। এখন যে বিষয় হলো গণিত, গণিতের জন্য কি কাজ করবেন? গণিতের বেসিক যেটা শুরু করবেন সেটা হলো একদম সপ্তম থেকে শুরু করে দশম অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে এটা অবশ্যই আপনাদের করতে হবে। বোর্ড বই এটা আপনারা করলেন। এর সাথে যুক্ত করবেন কি, এর সাথে আপনি যে কোনো একটা আগরওয়াল ম্যাথ আছে, হ্যাঁ এটা আপনারা করতে পারেন, আগরওয়ালের ম্যাথ করতে পারেন। এরপর দেখেন ইন্ডিয়া বিক্স ম্যাথ আছে, ইন্ডিয়া বিক্স ম্যাথ। মাঝখানে অবশ্য আগরওয়াল, ইন্ডিয়া বিক্স এগুলো খুব একটা প্রয়োজন হতো না, যেহেতু আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে সেক্ষেত্রে এগুলো এখন প্রয়োজন হবে। এছাড়াও এখানে দেখতে পারেন এমবিএ এর যে ম্যাথ আছে, এমবিএ করতে গেলে যে ভর্তি পরীক্ষা দিতে হয় তাদের যে ম্যাথের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন ব্যাংক আছে এমবিএ যে করার জন্য। এছাড়াও আপনারা দিতে পারেন সেটা হচ্ছে জিআরইর ম্যাথ, পাশাপাশি আপনারা জিআরইর ম্যাথগুলো দেখবেন। জিআরইর জন্য একটা বই রাখবেন, এমবিএর জন্য একটা বই একটা কালেক্ট করবেন। এছাড়া সপ্তম থেকে দশম শ্রেণীর যে বোর্ড বই আছে, নবম শ্রেণীর এই বোর্ড বইটা আপনারা আগে শেষ করবেন, যাদের এখনো সময় আছে লং টার্ম। তারপর হচ্ছে অন্যান্য বইগুলো আপনারা ইংলিশ ভার্সনে যে প্রশ্নগুলো হয় এগুলো দেখার জন্য এভাবে আপনারা পড়বেন। এখন যে বিষয়গুলো সেটা হচ্ছে দেখেন, সেটা হলো ফোকাস রাইটিং। এই যে ফোকাস রাইটিং নিয়ে আমি আজকে কথা বলবো, এই ফোকাস রাইটিং নিয়ে যারা 16 মে পরীক্ষা দিবেন তাদের তো 100% কাজে লাগবে, পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আরো বেশি কাজে লাগবে। এই কথাটা কিন্তু মনে রাখবেন। ফোকাস রাইটিং পড়বেন কোত্থেকে? ফোকাস রাইটিং কোনো বই পড়ে হুবহু কমন পাবেন না। একটা হলো ইংরেজি ফোকাস আর একটা হলো বাংলা ফোকাস। কোনো বই পড়ে হুবহু কমন কিন্তু ওইভাবে পাবেন না, হতাশ হতে মানে আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। এক্ষেত্রে একটা উপায় আছে, সেই উপায়টা কি একটু দেখার চেষ্টা করি। সেই উপায়টি হচ্ছে, যদি আপনি ফোকাস রাইটিং হুবহু কমন পেতে চান আপনাকে কাজ করতে হবে, একটা ইংরেজি দৈনিক পত্র আপনারা নিয়মিত পড়বেন। ইংরেজি দৈনিক পত্র যে ইংরেজি দৈনিক পত্র আপনার কাছে ভালো লাগে। অনেক ইংরেজি দৈনিক পত্র আছে, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস আছে, ডেইলি স্টার আছে, তাই না, দ্য ইকোনমি, এই ধরনের নানা ধরনের অনেকগুলো আমাদের দেশে ইংরেজি দৈনিক পত্রিকা আছে। এটাকে আপনি প্রতিদিন পড়বেন না। আমি একটা কথা বলি, সেটি হলো যে প্রতি সপ্তাহে একটা করে কিনবেন, প্রতি সপ্তাহে একটা করে কিনবেন ইংরেজি দৈনিক পত্র। এই একটা পত্রিকা পুরো সপ্তাহ জুড়ে পড়বেন, তাহলে দেখবেন আপনার ভোকাবুলারিগুলো স্ট্রং হবে। এই যে ব্যাংকিং যে টার্মসগুলো আছে এগুলো আপনি জানতে পারবেন, ভাষার ব্যবহার জানতে পারবেন। ভোকাবুলারি কিন্তু মুখস্থ করে মনে রাখাটা খুবই কষ্টকর যখন আপনি পত্রিকা পড়বেন। আর একটা বিষয় হচ্ছে, মানুষের স্বভাব হচ্ছে ভিজুয়ালাইজ। মানুষ যেটা দেখে সেটাই বিশ্বাস করে, যা দেখে না সেটাকে মানুষ বিশ্বাসও করে না। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। ঠিক তেমনি যখন আমরা বই থেকে ভোকাবুলারিগুলো পড়বো তখন আমাদের মস্তিষ্কে কিন্তু কোনো ধরনের ইমাজিনেশন যেটাকে বলা, কোনো ধরনের ছবি বা কোনো ধরনের আকার আকৃতির সৃষ্টি হবে না। কিন্তু যখন আপনারা পত্রিকার কোনো একটা ঘটনা পড়ে সেখান থেকে ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করবেন, তখন দেখবেন ওই ঘটনাটা আপনার মনে হচ্ছে মস্তিষ্কে চোখের সামনে ভাসতেছে, মনে হচ্ছে ঘটনা এভাবে হয়েছে। ঠিক সিনেমা দেখে যেভাবে আমরা মনে রাখতে পারি, কিন্তু বই পড়ে মনে রাখতে পারি না। কারণ কি, আমরা সিনেমাটা সরাসরি চোখ দিয়ে দেখি, তাই ওটা আমাদের মনে গেঁথে যায়। এই জন্য পত্রিকাটা পড়বেন, দেখবেন এখান থেকে হুবহু ফোকাস রাইটিং কমন পাবেন, এখান থেকে হুবহু ট্রান্সলেশন কমন পাবেন, আর্গুমেন্ট কমন পাবেন, এগুলো হুবহু পাবেন। বাংলার ক্ষেত্রে যেটা করবেন, বাংলার ক্ষেত্রে যে বাংলা পত্রিকাগুলো পড়বেন, যে কোনো পত্রিকা আপনারা দৈনিক তো দেখবেন, বাংলা পত্রিকাটা প্রতিদিন দেখবেন। কারণ কি, বাংলা পত্রিকা প্রতিদিন দেখলে আপনার সাধারণ জ্ঞান যে সাম্প্রতিক এটা কাজে লাগবে, বাংলা ফোকাসে কাজে লাগবে, অনেক সময় ইংরেজি ফোকাসেও কিন্তু কাজে লাগতে পারে। বণিক বার্তা এই পত্রিকাটা নিয়মিত দেখবেন। আরেকটা অসম্ভব সুন্দর পত্রিকা আছে শেয়ার বিচ, এই দুটা পত্রিকা নিয়মিত দেখবেন। অন্যান্য পত্রিকাগুলো তো দেখবেনই, অন্যান্য দৈনিক পত্রিকাগুলো একটু অনলাইনে আপনারা দেখলেন। এগুলো পড়লে সুবিধা কি, এগুলো পড়লে হুবহু আপনাদের কমন আসে। যেমন 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল পরীক্ষাটি হয়েছিল গত বছর, লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল হস্তশিল্প নিয়ে। তার প্রায় এক সপ্তাহ বা 15 দিন আগে একটা পত্রিকায়, সম্ভবত বণিক বার্তা বা শেয়ার বিচ বা যে কোনো একটা পত্রিকা, একটা হস্তশিল্প নিয়ে একটা প্রশ্ন এসেছিল, একটা লেখা এসেছিল, আর্টিকেল। ওই হুবহু ওইটাই এসেছিল ওই লিখিত পরীক্ষা। কয়েকদিন পরে কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে, সেখানে সেই প্রশ্নটি এসেছিল। তার মানে আপনি যদি এই পত্রিকাগুলো নিয়মিত পড়েন তাহলে ফোকাস রাইটিং নিয়ে আপনার আর কোনো টেনশন হবে না।
তো এক্ষেত্রে আপনারা অনলাইন ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। অনলাইন যে এখানে আপনি পত্রিকা না কিনে যদি আপনি অনলাইন থেকে দেখে দেখে পড়েন সেটাও কিন্তু আপনি করতে পারেন, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু নোট করে রাখতে হবে। এখন দেখেন আপনাদের ব্যাংকের পরীক্ষাগুলো যারা নেয়, দেখেন ব্যাংকের পরীক্ষা কারা কারা এর আগে নিয়েছিল, যেমন আইবিএ ফ্যাকাল্টি নিয়েছে, এর আগে নিয়েছে বিআইবিএম, এরপর দেখেন এফভিএস ফ্যাকাল্টি, এই যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এরা নেয় সাধারণত পরীক্ষা, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স এফএসএস নেয়। তবে আপনাদের পরীক্ষা নিবে ফ্যাকাল্টি অফ আর্টস, মনে রাখবেন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে। কোন পরীক্ষাটা? এই যে 16 মে যে পরীক্ষাটি হতে যাচ্ছে সিনিয়র অফিসার, এই পদের পরীক্ষা নিবে কে? আর্টস ফ্যাকাল্টি। এখন বলেন এতক্ষণ যারা এখানে যুক্ত ছিলেন, আপনাদের মনে আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারো মনে কোনো ধরনের প্রশ্ন আছে নাকি? ব্যাংক চাকরি নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি না একটু জানাবেন দয়া করে। কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দিব। অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একটা বিষয় মনে রাখবেন, যারা 19 মে পরীক্ষা দিবেন তারা তো দিবেনই, আর যারা হচ্ছে কি এই পরীক্ষা দিবেন পাশাপাশি সামনের পরীক্ষাগুলোও দিবেন, তাদের একটা টার্গেট রাখবেন, 6 মাসের একটা টার্গেট রাখবেন। কত মাসের? 6 মাসের একটা টার্গেট রাখবেন, অর্থাৎ 180 দিনের একটা টার্গেট রাখবেন। এই 180 দিন প্রত্যেক দিন 10 ঘন্টা করে পড়বেন। যারা বেকার আছেন এর মধ্যে 180 দিন প্রত্যেক দিন 8 ঘন্টা পড়বেন প্রিলির জন্য, এই 180 দিন 2 ঘন্টা করে পড়বেন কিসের জন্য? রিটেনের জন্য পড়বেন। যারা হচ্ছেন গৃহিণী প্লাস চাকরিজীবী যারা আছেন, গৃহিণী যারা চাকরি করেন, চাকরিজীবী, তাই না, চাকরিজীবী যারা আছেন, পাশাপাশি যারা আছেন স্টুডেন্ট বলতে এখানে কি বোঝায়? যারা টিউশনি করেন সবার জন্য টার্গেট থাকবে প্রত্যেক দিন যে কোনো উপায় হোক 5 ঘন্টা করে পড়া। এর মধ্যে আমি 4 ঘন্টা পড়বো প্রিলির জন্য, প্রত্যেক দিন আমি 1 ঘন্টা পড়বো রিটেনের জন্য। এভাবে যদি আপনি কম্বাইন্ড যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে ব্যাংকের চাকরি পাওয়া সম্ভব। এভাবে প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে যে কোনো উপায় হোক, এবং রুটিন থাকতে হবে। এখন যে বিষয়গুলো হচ্ছে যে আগামী 16ই মে, ঠিক আছে, আগামী 16ই মে যে পরীক্ষাটি হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার, সমন্বিত ব্যাংকের 8 ব্যাংক এবং একটা হচ্ছে কি আর্থিক প্রতিষ্ঠানের যে সিনিয়র অফিসার পরীক্ষা 974টি পদে, তাই না? আচ্ছা, এই পদে অ্যাপ্লাই করতে কি মাস্টার্স পাস লাগে? জি অবশ্যই, সিনিয়র অফিসার মাস্টার্স পাস দরকার আছে। অফিসার জেনারেলে আপনি অনার্স দিয়ে করতে পারেন, ক্যাশে অনার্স দিয়ে করতে পারেন, কখনো কখনো এখানে বাধ্যতামূলক মাস্টার্স চেয়ে বসে। এই জন্য আমি বলতেছি যে কখনো কখনো হয়তো নাও চাইতে পারে, সুযোগ আছে অনার্স দিয়ে করতে পারেন, তবে মাস্টার্স চাইতে পারে, এই জন্য মাস্টার্স করে অ্যাপ্লাই করাটা সব থেকে বেটার। এখন দেখেন 16ই মে যারা পরীক্ষা দিবেন ভালো করে মনে রাখবেন, এই যে আপনাদেরকে আজকে আমি সাজেশন দিব, এই সাজেশন কোথায় কোথায় কাজে লাগবে? কাজে লাগবে 16ই মে, এই দিন কাজে লাগবে। এর পরবর্তীতে কি 2022 সাল ভিত্তিক কিসে কাজে লাগবে? 2022 সাল ভিত্তিক অফিসার জেনারেলে কাজে লাগবে, 2022 সাল ভিত্তিক অফিসার ক্যাশে কাজে লাগবে, 2023 সাল ভিত্তিক কোথায় কাজে লাগবে? 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে কাজে লাগবে, 2023 সাল ভিত্তিক অফিসার জেনারেলে কাজে লাগবে, 23 সাল ভিত্তিক অফিসার ক্যাশে কাজে লাগবে, 23 সাল ভিত্তিক আরসিতে কাজে লাগবে। এরপর হলো কি বিবিতে কোথায় কাজে লাগবে? আপনাদের বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার এখনো হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এডিতে কাজে লাগবে, এবং বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল সেখানেও কাজে লাগবে। এই যে টপিকগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই টপিকগুলো কিন্তু আপনারা এখন একদম স্ক্রিনশট দিয়ে রাখবেন, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখার চেষ্টা করবেন। যে টপিকগুলো আপনাদেরকে দিব এই টপিকের বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই, এবং যাদের 16ই মে পরীক্ষা এই টপিকগুলো একটু কি করবেন, রিভাইজ দিবেন। এই 2 দিনে জাস্ট একটু রিভাইজ, মানে কি এখানকার সূত্রগুলো কি, এখানকার মূল কথাটা কি, মূল থিমটা কি, একটু ইমেজিন করবেন, একটু চিন্তা করবেন। শুধু যে বই দেখবেন তা না, একটু চিন্তা করবেন। যেমন দেখেন ভাষা, শব্দ নিয়ে কি কি প্রশ্ন হয়, শব্দ কত প্রকার, মানে কি অর্থগত, উৎসগত 5 প্রকার, অর্থগত হচ্ছে কি 3 প্রকার, গঠনগত 2 প্রকার, হ্যাঁ এগুলো হচ্ছে কি রুড়ি শব্দ, এগুলো যোগরূঢ় শব্দ, এটা ফার্সি ভাষার শব্দ, এটা উর্দু ভাষার শব্দ, এটা হলো কি পর্তুগিজ ভাষার শব্দ। এই যে একটু 5 মিনিট একটু থিঙ্কিং করলেন, 5 মিনিট একটু চিন্তা করলেন, শব্দ শেষ। এই কয়েকদিন কাজ হচ্ছে এতটুকু। এই চিন্তা করতে গিয়ে যে জায়গাটায় সমস্যা হবে ওই জায়গাটা একটু চোখ বুলাই নেবেন। এই টপিকগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। ভাষা বলতে বাংলা ভাষা উদ্ভব হয়েছে কিভাবে, এই বিষয়গুলো
শব্দ, উপসর্গ, পদ প্রকরণ, লিঙ্গ পরিবর্তন, সন্ধি, বচন, প্রকৃতি প্রত্যয়, বাগধারা, সমাস, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, বাক্য, বানান, নত্যবিধান, সত্যবিধান। এই টপিকগুলো আপনারা পড়বেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। এছাড়াও দেখেন এইগুলো হচ্ছে আপনাদের বাংলা ব্যাকরণ, এই টপিকগুলো পড়লেই যথেষ্ট, আর অন্য কোনো টপিক আপনাদের দেখার আপাতত দরকার নাই ব্যাংকের জন্য। এরপর দেখেন বাংলা সাহিত্য অংশ থেকে কি কি পড়বেন। দেখেন বাংলা সাহিত্যের যুগ বিভাজন পড়বেন, প্রাচীন যুগ, চর্যাপদ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই যে যুগ, এই তিনটা যুগ সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকবে। এছাড়াও দেখেন বাংলা ভাষার উদ্ভব, উৎপত্তি, কিভাবে বিকাশ হয়েছে এ সম্পর্কে একটা ধারণা রাখবেন। বিখ্যাত পত্রপত্রিকা এবং সম্পাদক সহ কিছু বিখ্যাত পত্রপত্রিকা রয়েছে, সম্পাদক সহ। মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্রগুলো আছে, গান এবং কবিতার লাইন, প্রবাদ প্রবচন, এটাও আপনাদের পড়তে হবে। প্রবাদ প্রবচন যদি থাকে, এটা প্রবাদ প্রবচন হচ্ছে ব্যাকরণ অংশ, এটা চলে গেছে। দেখেন কবিতার লাইন এবং প্রবাদ প্রবচন বলতে কি বোঝায়, বেশ কিছু প্রবাদ প্রবচন এখানে আছে, এটা ব্যাকরণ অংশে আলোচনা। তো কবিতার লাইন যেমন আপনারা দেখেন দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা আছে, ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে এক সকল দেশের সেরা। এই যে তিনি যে তার যে একটা লেখা কবিতা, যেটাকে পরবর্তীতে গান গাওয়া হয়েছিল, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোন লাইনটি শুদ্ধ, ধন ধান্যে পুষ্প ভরা নাকি ধন ধান্য পুষ্পে ভরা? সঠিক উত্তর হবে কি ধন ধান্য পুষ্পে ভরা। এই লাইনটা থেকে এসেছে। পাশাপাশি ওই একই পরীক্ষা আর একটা প্রশ্ন এসেছিল, কুইনাইন কোন ভাষা থেকে এসেছে, কোন ভাষার শব্দ? তার মানে দ্বিজেন্দ্রলাল রায় তার একটা কবিতা আছে, সর্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে, ছোটবেলায় পড়েছিলেন এই কবিতা। ওই কবিতায় তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন কুইনাইন। এই কুইনাইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে কি পেরু ভাষা, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো পরীক্ষায় আসেনি। তাহলে দেখেন একই কবির বা একই সাহিত্যিকের দুইটা প্রশ্ন একই পরীক্ষায় এসেছে, তাহলে বুঝতে হবে। এরপর দেখেন সাহিত্যিক সময়ে মানে সাম্প্রতিক সময়ে যে আলোচিত এবং পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক যারা আছেন, বিখ্যাত কবি, তাই না, সাহিত্যকর্ম। দেখেন সাম্প্রতিক সময় কি দেওয়া হয়েছে, 21 পদক দেওয়া হয়েছে, মনে পড়ে 21 পদক। এই 21 পদক যারা পেয়েছেন, পাশাপাশি বাংলা একাডেমি পুরস্কার, কি পুরস্কার? বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, তারপর হচ্ছে নজরুল সাহিত্য পুরস্কার, রবীন্দ্র সাহিত্য পুরস্কার। এই যে বিভিন্ন ধরনের সাহিত্যের যে পুরস্কারগুলো আছে সাম্প্রতিক সময়ের, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন, সর্বনিম্ন একটা। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং সাহিত্যে দেখা যায় যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, সাহিত্যে যে পেয়েছেন এটা। এবং বাছাই করা কিছু কবি সাহিত্যিক আছেন, একদম বাছাই করা, কার গুলো পড়বেন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, আলাউদ্দিন আল আজাদ, শওকত ওসমান। এরপর দেখেন আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ ওয়ালিউল্লাহ আবু জাফর, ওবায়দুল্লাহ সিকান্দার আবু জাফর, হাসান আজিজুল হক। এই কয়েকজন কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়বেন। তবে একটা বিষয় মনে রাখবেন, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনের চরিত্রগুলো দেখে যাবেন বিভিন্ন ধরনের, বিশেষ করে তাদের নাটক এবং বিভিন্ন নাটক এবং উপন্যাসের যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো আপনারা দেখে যাবেন। এখান থেকে কমপক্ষে 1 থেকে 2 নাম্বার কমন পাবেন আগামী 16ই মে। দেখেন বিগত সালের প্রশ্নগুলো একটু পর্যালোচনা যদি করেন, নজরুল এবং রবীন্দ্রনাথ তাদের সাহিত্যকর্ম থেকে চরিত্র একটা হলেও ছিল, একটা নজরুল থেকে একটা রবীন্দ্রনাথ থেকে, মানে সমান্তরাল ভাবে কিন্তু এসেছে। তো এই দুইটা সাহিত্যকর্মের যে চরিত্রগুলো, নাটক, বিশেষ করে নাটক এবং উপন্যাসের, এই চরিত্রগুলো আপনারা পড়বেন। আগামী 19 তারিখ 1 থেকে 2টা প্রশ্ন আপনারা কিন্তু নিশ্চিত কমন পাবেন, একদম গ্যারান্টেড কমন পাবেন। তো এই কয়েকজন কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম আপনাদের পড়তে হবে। এবার আসেন ইংরেজির জন্য কি কি টপিকগুলো দেখবেন শেষ মুহূর্তে, শুধু শেষ মুহূর্তে না, সব সময়ের জন্য, আগামীতে যে পরীক্ষাগুলো হবে। দেখেন সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা হয়, এক কথা প্রকার যেটাকে বলি, বাক্য সংকোচন, রিপ্লেসিং আন্ডারলাইন ওয়ার্ড, অ্যানালজি, স্পেলিং। দেখেন এই যে প্রত্যেকটা টপিক দেখেন, সিনোনিম কমপক্ষে একটা, অ্যান্টোনিম কমপক্ষে একটা। আবার এখান থেকে দেখেন 1 থেকে 5টাও থাকতে পারে, প্রশ্নের প্যাটার্ন বুঝেন কিন্তু 1 থেকে 5টাও থাকতে পারে, এটা আপনাদের মাথায় রাখবেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে দেখেন এখানেও 1 থেকে 5টা থাকে অনেক ক্ষেত্রে। রিপ্লেসিং আন্ডারলাইন ওয়ার্ড, এখানে দেখেন 1 থেকে 2টা থাকে। অ্যানালজি থাকে 1 থেকে 2টা থাকবে, স্পেলিং 1 থেকে 2টা থাকবে। দেখেন বিষয়টা কি বুঝতে পেরেছেন?
যেমন সিনোনিম দিল 2টা বা 3টা, অ্যান্টোনিম দিল 2টা বা 3টা, ওয়ার্ড নট সাবস্টিটিউশন দিল 2টা বা 3টা, হয়ে গেল। এরপর দেখেন রিপ্লেসিং আন্ডারলাইন ওয়ার্ড দিল, অ্যানালজি দিল 2টা দিল, স্পেলিং দিল 2টা দিল, বা 2টা বা 3টা দিল, এভাবে কি সমান্তরাল ভাবে কিন্তু দিচ্ছে। তার মানে দেখেন যারা ব্যাংকের চাকরি পরীক্ষা দিয়েছেন এর আগে, তারা একটু একটু কমেন্টস করেন দেখি এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকে কিনা বলেন। সমন্বিত ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এডি বলেন, অফিসার জেনারেল বলেন, অথবা সমন্বিত ব্যাংক বলেন, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, কমন এই টপিক থেকে প্রশ্ন থাকবেই। তার মানে এই টপিকগুলো আপনাদের বাদ দেয়া যাবে না। এবার দেখেন ইংলিশ গ্রামারে তো অনেক টপিক আছে, তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা টপিক, যে টপিকগুলো থেকে প্রশ্ন থাকবেই, এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না, অথবা এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবেই। কোন টপিক থেকে প্রশ্ন থাকুক বা না থাকুক, এই টপিকগুলো কখনো মিস হয় না। একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, একটা বা 2টা বা 3টা প্রশ্ন থাকে। পার্টস অফ স্পিচ, এখানেও দেখেন 1 থেকে 2টা প্রশ্ন থাকে। কারেকশনে কমপক্ষে দেখেন 1 থেকে 2টা প্রশ্ন থাকে। ন্যারেশনে কয়টা? 1 থেকে 2টা প্রশ্ন থাকে। ভয়েস চেঞ্জেও 1 থেকে 2টা প্রশ্ন থাকে। প্রিপোজিশন থাকে 3 থেকে 5টা প্রশ্ন থাকে প্রিপোজিশনে। ইডিয়ম ফ্রেজ, এখানেও দেখেন 1 থেকে 3টা প্রশ্ন থাকে। দেখেন তাহলে একটু বিষয় দেখেন, রাইট ফর্ম অফ ভার্বস, পার্টস অফ স্পিচ, কারেকশন, ন্যারেশন, ভয়েস, প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, এই টপিকগুলোর যে নাম বললাম, বিগত সালের প্রশ্নগুলো বাসায় গিয়ে সুন্দর করে ঘেটে ঘুটে দেখবেন, প্রত্যেকটা টপিক থেকে একটা হলেও প্রশ্ন ছিল বিগত সালের প্রশ্নে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? দেখেন টপিকগুলোকে আমি বেশি দিয়েছি নাকি কম দিয়েছি, একটু কমেন্টস করবেন দেখি। যারা ইউটিউবে যুক্ত আছেন, অনেকেই কিন্তু ইউটিউবে যুক্ত আছেন, একটু কমেন্টস করেন দেখি। একদম বাছাই করা টপিক কিন্তু, এবং আপনাদের কাজ হচ্ছে আজকে বাসায় গিয়ে যে টপিকগুলোর নাম আমি বলেছি একটু মিলিয়ে নেবেন, যে স্যার আবার আন্দাজি কথা বলেছে নাকি নিজের ধারণা থেকে কথা বলছে, দেখি একটু বাস্তবে আছে কিনা। দেখবেন সত্যিকার অর্থেই প্রত্যেকটা টপিক থেকে ব্যাংকের প্রশ্ন থাকেই, অন্য কোনো টপিক থেকে থাক বা না থাক, এই টপিকগুলো থেকে থাকবেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসেন গাণিতিক যুক্তি দেখেন। আচ্ছা, গ্রামীণ ব্যাংকে রিটেন আসবে নাকি এমসিকিউ? রিটেন এবং এমসিকিউ একসাথেই হয়, এমসিকিউ সাথে রিটেন একসাথেই হয় গ্রামীণ ব্যাংকে। গণিতের টপিকগুলো একটু ভালো করে খেয়াল করেন, কোন কোন টপিকগুলো আপনারা শেষ মুহূর্তে দেখবেন। এখন 16 মিনিটের জন্য কি করবেন? এখন কি প্রত্যেকটা টপিক কি আপনি বাসায় প্র্যাকটিস করবেন তা না, বাস্তব সংখ্যা একটু চিন্তা করবেন বাসায় বসে বসে 10 মিনিট, ঠিক আছে? বাস্তব সংখ্যা দেখেন, বাস্তব সংখ্যাগুলো একটু চিন্তা করবেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন বাস্তব সংখ্যা কি আছে, মূলদ, অমূলদ, হ্যাঁ, তারপর হচ্ছে কি এই যে সসীম অসীম, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করলেন। মৌলিক সংখ্যা, এই চিন্তা ভাবনা করলেন 10 মিনিট করে, দেখলেন এখানে কোনো সমস্যা নাই, ওকে, এটা স্কিপ করলেন। এরপর দেখেন ভগ্নাংশ আমি পারি কিনা, হ্যাঁ, দেখবেন একটু প্রকৃত অপ্রকৃত, তাই না, এই ভগ্নাংশ সমস্ত এগুলোকে আমি টোটাল পারি কিনা, ওকে পারি, শেষ। এরপর দেখবেন শতকরা, লাভ, ক্ষতি, এটা আপনি পারেন কিনা একটু চিন্তা করবেন। এ সম্পর্কিত যে সূত্রগুলো আছে একটু চোখ বুলাবেন এই 2টা দিন। সরল ও যৌগিক মুনাফা, বিশেষ করে এখানকার সূত্রগুলো একটু দেখবেন। সরল এবং যৌগিক মুনাফার যে 4টা সূত্র আছে এগুলো একটু ভালো করে দেখবেন। লসাগু গসাগু কিভাবে করতে হয়, এটা পাটিগণিত বীজগণিতেও আছে, কিন্তু এটা পাটিগণিতেও আছে বীজগণিতেও আছে, 2টাতে আছে, এটা দেখবেন। ঐকিক নিয়ম কিভাবে হয় একটু চিন্তা করুন, কোনো সূত্র থাকলে সেটা একটু রিভাইজ দিয়ে নিলেন। গতি, ট্রেন, নল, চৌবাচ্চা, এই ম্যাথগুলো দেখেন, এই ম্যাথগুলো একটু বিগত সালে প্রশ্ন 2-1টা একটু প্র্যাকটিস করলেন যে কিরকম আসতে পারে, এখানে যে সূত্রগুলো আছে এগুলো আমি পারি কিনা, জানি কিনা, একটু ওভারঅল একটু দেখলেন। কাজ, সময়, গড়, বয়স, এখানে দেখেন কিভাবে করতে হয় একটু চোখ বুলিয়ে নিলেন, এখানে কোনো সূত্র থাকলে সেই সূত্রগুলো একটু দেখে নিলেন, এভাবে একটু দেখলেন। সমীকরণ, সূচক এবং লগ, এই যে সমীকরণ যেটা আছে, সূচক এবং লগ আছে, এই সূচক লগের ক্ষেত্রে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো একটু চোখ বুলিয়ে নিলেন, হ্যাঁ, সূত্রগুলো, তাই না, একটু চোখ বুলিয়ে নিলেন। পাশাপাশি বিগত সালে 2-1টা ম্যাথও আপনারা করেন, প্রত্যেকটা টপিক থেকে যে ম্যাথটা একটু কঠিন মনে হয় বা যে ম্যাথটা দেখতে পারতেছেন যে এটা আসার মতো সম্ভাবনা আছে, বা বিগত সালে প্রশ্নগুলো যখন বিশ্লেষণ করলেন এই টপিক থেকে একটা ম্যাথ আপনি একটু প্র্যাকটিস করলেন, পাশাপাশি সূত্রগুলো একটু রিভাইজ দিয়ে রাখলেন। ত্রিকোণমিতি, এখানে সূত্র আছে, ত্রিকোণমিতি সূত্রগুলো দেখলেন ভালো করে, 2-1টা প্র্যাকটিস করলেন। পরিমিতির সূত্রগুলো ভালো করে দেখলেন, 2-1টা প্র্যাকটিস করলেন আপনারা। পরিমিতি অধ্যায় তো অনেকগুলো অধ্যায় আছে, তাই না, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে এখানে, হ্যাঁ, ট্রাপিজিয়াম, চতুর্ভুজের ভিতর তো অনেকগুলো আছে, তাই না, আয়ত, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, এই ওভারঅল বিষয়গুলো আপনারা এখানে দেখলেন। জ্যামিতির ক্ষেত্রে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত যা আছে একটু ধারণা রাখলেন। বিভিন্ন ধরনের কোণ আছে, বাহু আছে, ত্রিভুজ, চতুর্ভুজের বিভিন্ন ধরনের যে হিসাব নিকাশগুলো আছে
এগুলো আপনারা একটু ভালো করে জ্যামিতি অংশটা দেখলেন। আর একটা দেখবেন সম্ভাব্যতা, এই টপিকটা একটু দেখলেন। সম্ভাব্যতা মাঝে মাঝে আসে দুই একটা প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে। এই সাম্প্রতিক সময়ে যে ব্যাংকের পরীক্ষাগুলো হয়েছে গত বছর, সেখানে কিন্তু দুই একটা করে প্রশ্ন এসেছিল। এই টপিকগুলো একটু শেষ মুহূর্তে চোখ বুলাবেন এই 2টা দিন, শুধু এই 2 দিন না, সামনে যত পরীক্ষা হবে এই টপিকগুলো কখনো স্কিপ করবেন না, অন্য টপিক স্কিপ করলেও। এরপর আসেন বাংলাদেশ বিষয়বলী। বাংলাদেশ বিষয়বলী থেকে বাছাই করা টপিকগুলো পড়বেন। 1 নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বচ্ছ ধারণা থাকবে। ভাষা আন্দোলন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে। এর সাথে একটু বাংলা মিলাই নেবেন। সেটা হলো কি, এই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র, সাহিত্যকর্ম, এটা কিন্তু সাধারণ জ্ঞানেও আসতে পারে, বাংলায়ও আসতে পারে, একটু মিলিয়ে নেবেন। ভাষা আন্দোলন ভিত্তিক কোনো গান আছে কিনা, উপন্যাস আছে কিনা, নাটক, সিনেমা যা আছে, কবিতা, উক্তি, পংক্তি যা আছে সবকিছু একটু দেখে নিলেন। অর্থনীতি সম্পর্কে দেখবেন, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে অর্থনীতি বর্তমানে, অর্থনৈতিক সমীক্ষা বিশেষ করে দেখবেন, জিডিপির হার, এই যে বিষয়গুলো আছে। বাংলাদেশে ব্যাংক, কতগুলো শিডিউল ব্যাংক আছে, কতগুলো নন শিডিউল ব্যাংক আছে, ব্যাংক রেট কত বর্তমানে, মুদ্রাস্ফীতির হার কেমন, মূল্যস্ফীতির হার কেমন, বর্তমান গভর্নর কে, তাই না, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে ব্যাংক সম্পর্কে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে যে তথ্যগুলো আছে এগুলো একটু দেখলেন। শিল্প বাণিজ্য, বাংলাদেশের বর্তমান যে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এই টপিকগুলো একটু আপনারা দেখলেন, যে বাংলাদেশ বর্তমানে কোন দেশে বেশি কি করে রপ্তানি করে, কোন দেশ থেকে বেশি আমদানি করে, বাংলাদেশে উৎপাদিত পণ্য, এই পণ্যটা সব থেকে বেশি রপ্তানি হয় কোথায়, বাংলাদেশ সব থেকে কোন পণ্যটি সব থেকে বেশি আমদানি করে, কোন দেশ থেকে করে, এই যে বিষয়গুলো আপনারা দেখলেন, এই বিষয়গুলো একটু দেখে নিলেন। সাম্প্রতিক ঘটনাবলী, আর একটা মনে রাখবেন, ব্যাংকের পরীক্ষায় আগামী 16 মে তারিখে সাধারণ জ্ঞানে কমপক্ষে 10টা প্রশ্ন আসবে, কমপক্ষে 10টি প্রশ্ন আসবে। কিসের উপর? সাম্প্রতিকের উপর। এই সাম্প্রতিক কি কি পড়বেন বলেন দেখি। একদম হচ্ছে জুলাই বিপ্লব, অবশ্যই একদম ক্লিয়ার কনসেপ্ট থাকবে। জুলাই বিপ্লব মনে রাখবেন, জুলাই বিপ্লব, জেনজি, এই যে জেনজি সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সমস্ত সাহিত্যকর্মগুলো আছে, আচ্ছা, শেখ মুজিবুর রহমান একজন বলেছেন, আচ্ছা, তো অবশ্যই তার অবদান বাংলাদেশে আছে। বাংলাদেশের যারা ঐতিহাসিক আছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরপর হচ্ছে কি ডক্টর মোহাম্মদ, এরপর হল কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাজী মোহাম্মদ মহসিন, শেরে বাংলায় কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সবার তো অবদান আছে। তবে যেহেতু চাকরি পরীক্ষা হচ্ছে, তো এখানে এই টপিকটা আপনারা স্কিপ করবেন, এই টপিকটা আপনারা স্কিপ করবেন বর্তমানের জন্য। এই টপিক থেকে আসা, মানে এই টপিক থেকে প্রশ্ন আসবে না। মানে আমি যা বলি স্টেট কার্ড আপনাদেরকে বলে দিলাম, কেউ অন্যভাবে নেবেন না দয়া করে, কারণ আমি এটা চাকরি রিলেটেড আমি কথা বলতেছি, কোনো মানে পলিটিক্যাল কথা কিন্তু বলতেছি না। এটা আপনারা কিন্তু একটু মানে এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তার জীবনী থেকে সাহিত্য, তার কতগুলো সাহিত্যকর্ম আছে, তিনি কি কি ডিগ্রি অর্জন করেছেন, তিনি কি কি পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার কবে পেয়েছেন, গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানবেন, সামাজিক ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানবেন, কিছুদিন আগে বিমস্টেক সম্মেলন হয়েছে সেটা সম্পর্কে জানবেন। দেখেন সাম্প্রতিক কি কি পড়বেন। এরপর দেখেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ জানবেন, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ জানবেন। ইন্ডিয়া পাকিস্তান একটু কমেন্টস করেন দেখি, ইন্ডিয়া যে অপারেশনটা চালিয়েছিল সেই অপারেশনের নাম কি, আর পাকিস্তান যে একটা অপারেশন চালিয়েছিল সেই অপারেশনের নাম কি। আচ্ছা স্যার, এক্সাম কবে হতে পারে? কোন এক্সাম আমি জানি না। 16 তারিখ একটা এক্সাম আছে, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার 974টি পদে 2022 সাল ভিত্তিক। এই 2 দিন পরে আগামী শুক্রবার একটা পরীক্ষা আছে। পাশাপাশি এই টপিকগুলো কিন্তু আগামী যত পরীক্ষা হবে এই বছর, বিশেষ করে 22 সাল এবং 23 সাল, সবগুলোতে কিন্তু এগুলো কাজে লাগবে, এগুলো পড়বেন। এরপর দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এটা পড়বেন। ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হয়েছে এই টপিকগুলো পড়বেন। এই যে সাম্প্রতিক যে টপিকগুলো আপনারা দেখতে পারতেছেন, এই টপিকগুলো ভালো করে একটু পড়বেন। সাম্প্রতিক সময়ে কিন্তু ভূমিকম্প হয়েছিল, হ্যাঁ ভূমিকম্প হয়েছে, এই টপিকগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও দেখবেন সামাজিক ব্যবসা, আরেকটা টপিকের নাম হচ্ছে সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা কি, ক্ষুদ্র ঋণ কি, ব্যাংকিং খাত কি, এই বিষয়গুলো আপনাদের কিন্তু জানতে হবে। আরেকটা বিষয় পড়বেন যে সংস্কার, ব্যাংকিং খাতে যে অর্থনৈতিক সংস্কার যে চলমান, এই টপিকগুলো আপনারা একটু ভালো করে দেখবেন যে টপিকগুলো বলতেছি আপনারা মিলিয়ে নেবেন। পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার হল থেকে এসে আজকে আমার ক্লাসটা মিলিয়ে নেবেন, ক্লাসটি যে এই যে টপিকগুলোর নাম বলছি এর ভিতর থেকে প্রশ্ন ছিল কিনা, ঠিক আছে, একটু দয়া করে মিলিয়ে নেবেন ওই পরীক্ষা দিয়ে আসার পর। এরপর দেখেন আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, দেখেন আন্তর্জাতিক কি কি পড়বেন। এই যে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর পড়বেন শুধু,
বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হওয়া যে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো আছে সাম্প্রতিক সময়ের, এগুলো পড়বেন। দেশ এবং মহাদেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো পড়বেন। বেশ কয়েকটি সর্বোচ্চ সর্বনিম্ন এই যে তথ্যগুলো আছে। বিভিন্ন দেশের রাজধানী আর মুদ্রা, এটা মনে রাখবেন। রাজধানী মুদ্রা এখান থেকে প্রশ্ন থাকবে একটা বা দুইটা। বিশেষ করে মুদ্রা তো থাকবেই 100%, তাই না? মুদ্রা একজন বলেছেন অপারেশন সিঁদুর, আর একজন বলেছেন পাকিস্তান কি অপারেশন, জি আচ্ছা, একজন বলেছেন পাকিস্তানে কি অপারেশন নাম কি ছিল একটু বলেন দেখি। এরপর দেখেন নদ নদী যুদ্ধ বিগ্রহ এই সাম্প্রতিক সময়ের এই টপিকগুলো পড়বেন, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই। এই যে সদর দপ্তর বলতে কোন কোন গুরুত্বপূর্ণ সংস্থা, অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে IMF, IDB, ADB, তাই না, বিশ্ব ব্যাংক, এই যে সংস্থাগুলো আপনারা পড়বেন, রেড ক্রস, রেড ক্রিসেন্ট, এগুলো আপনারা পড়বেন। এরপর দেখেন ICT থেকে কি কি পড়বেন, কম্পিউটার এবং এর অঙ্গ সংগঠন যেগুলো আছে। একটা কম্পিউটার তৈরি করার জন্য কি কি অংশ আছে, CPU আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, লজিক ইউনিট আছে, এই যে বিভিন্ন ধরনের ইউনিট যে আছে, তাই না, এই ইউনিটগুলো আপনারা পড়বেন। তারপর হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইউনিট আছে, বিভিন্ন ধরনের ইউনিট আছে। কম্পিউটার সফটওয়্যার, এই যে সফটওয়্যারের মধ্যে অনেক প্রকারভেদ আছে। একটা হলো কি অপারেশন সফটওয়্যার, একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, আর একটা কি এই ধরনের নানা ধরনের সফটওয়্যার কিন্তু আছে। কোনটা ইউটিলিটি সফটওয়্যার, কোনটা হলো কি অপারেশনাল সফটওয়্যার, তাই না? এই যে এই বিষয়গুলো আপনারা একটু ধারণা রাখবেন। এরপর দেখেন ডাটাবেস সিস্টেম, এটা সম্পর্কে ধারণা রাখলেন। কম্পিউটার প্রোগ্রাম যেগুলো আছে, প্রোগ্রাম সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বর্তমান যুগে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে এগুলো একটু দেখলেন। ভাইরাস, এই যে ভাইরাস থেকে প্রশ্ন অনেক সময় আসে, কি কি ভাইরাস বর্তমানে চলমান আছে, এই ভাইরাসগুলো আপনারা একটু দেখলেন। যেমন আই লাভ ইউ একটা ভাইরাস ছিল, একবার পরীক্ষা কিন্তু আসছিল ব্যাংকে, আই লাভ ইউ, ভাইরাসের নামই হচ্ছে কি আই লাভ ইউ, বুঝতে পেরেছেন? এবং ওই পরীক্ষা কিন্তু আমি নিজেও দিয়েছিলাম। এরপর দেখেন মাউস, কিবোর্ড, তাই না, কিবোর্ডের মধ্যে ফাংশনাল কি, খেয়াল করেন কিবোর্ডের মধ্যে শুধু লাগবে ফাংশনাল কি, এটা মনে রাখবেন। ফাংশনাল কি এর সাথে আরো কিছু কি আছে, সেই কিটা কি বলেন তো দেখি, যে কন্ট্রোল অল্টার প্লাস এসকেপ, এই তিনটা সমন্বয় কি হবে। অথবা একটা বললো যে পেজ আপ করার জন্য কোন কোন কি আমাকে কি করতে হবে, প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস অল্টার, কন্ট্রোল প্লাস কি এসকেপ, কন্ট্রোল প্লাস কি স্পেস, নাকি কন্ট্রোল প্লাস এন্টার, এইরকম কি থাকবে, চারটা কি এর নাম থাকবে, এগুলো একটু দেখবেন। ইনপুট আউটপুট ডিভাইস দেখবেন, বিশেষ করে যে ডিভাইসটা ইনপুট এবং আউটপুট দুইটার কাজই করে। যেমন টাচ স্ক্রিন ইনপুটের কাজও করে, আউটপুটের কাজও করে, তাই না? এগুলো আপনাদের কিন্তু দেখতে হবে। আপনাদের কিন্তু ওভারঅল অনেকগুলো, আজকে যে কথাগুলো বললাম, সামনের দিন যখন আপনারা পরীক্ষা হলে বসবেন, আজকে ক্লাসটার কথা মনে পড়বে। যে এই যে আমি কিন্তু প্রত্যেক টপিক থেকে ভিতর থেকে কিছু কিছু টপিক আপনাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি, এই টপিকগুলো দেখবেন যে এই টপিকগুলো থেকে অনেক প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন। এছাড়াও দেখেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পড়বেন, এই যে প্রতিষ্ঠান সেবা, গুগল, মাইক্রোসফট, IBM, এই সমস্ত প্রতিষ্ঠান পড়বেন, তাদের প্রতিষ্ঠানের সেবা কি, সদর দপ্তর কোথায়, এগুলো একটু পড়বেন। সোশ্যাল নেটওয়ার্ক পড়বেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টুইটারে বর্তমান নাম হচ্ছে X, এটা মনে রাখবেন। এই তিনটা সম্পর্কে একটু ধারণা রাখবেন। কম্পিউটার প্রোগ্রামিং, তারপর ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এই যে আমি কিন্তু বাছাই করে দিয়েছি, এইগুলো একটু সম্পর্কে জাস্ট একটু চোখ বুলিয়ে যাবেন। এতদিন তো পড়েছেন, শুধু এই টপিকগুলো সম্পর্কে একটু চোখ বুলিয়ে যাবেন। এই হলো আপনাদের কথা, সাজেশন পেয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে যেভাবে প্রস্তুতি নিবেন, খেয়াল করেন এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা শুনছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা, কারণ এই টপিকটা হচ্ছে আপনাদের পরীক্ষার হলে কাজে লাগবে। সময় জ্ঞান থাকা দরকার সবার, পরীক্ষার হলের জন্য সময় জ্ঞান থাকতে হবে। আপনার টাইম কিন্তু 1 ঘন্টা না, আপনার টাইম হলো 36 সেকেন্ড, এটা যেন মাথায় থাকে। আপনার একটা প্রশ্নের জন্য টাইম কিন্তু 1 ঘন্টা না, একটা প্রশ্নের জন্য টাইম হচ্ছে 36 সেকেন্ড। এর মধ্যে আমাকে বৃত্ত ভরাট করতে হবে, বুঝতে হবে, সমাধান করে বৃত্ত ভরাট করতে হবে, এটা মনে রাখবেন। তাৎক্ষণিক বুদ্ধিমত্তা থাকতে হবে, তাৎক্ষণিক, সবসময় সূত্র দিয়েই যে আপনি চালাই দিবেন তা কিন্তু না, বুদ্ধিমত্তাও থাকতে দিবেন না। অনেক সময় অপশন দেখেও আপনি বলে দিতে পারবেন উত্তরটা কি হবে, এই জন্য বুদ্ধিমত্তা থাকতে হবে, তাৎক্ষণিক। এরপর যে সার্বক্ষণিক মনোযোগ এবং মনোবল খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ থাকতে হবে। মনোযোগটা এরকম যে পরীক্ষা অনেক সময় দিচ্ছে, পিছনে একজন কথা বলতেছে, তো একজন এক্সামিনার আছেন, হ্যাঁ বুঝতে পেরেছেন, একজন এক্সামিনার আছেন, এত তিনি হয়তো তাকে ধমক দিয়েছেন, এই যে আপনি পরীক্ষা দিতে আসছেন, আপনি কেন কথা বলতেছেন, এখন আপনার মনোযোগ ওইদিক চলে গেছে, এটা হলে কিন্তু চলবে না। অর্থাৎ আপনার পাশে যদি পারমাণবিক বোমাও বিস্ফোরণ হয়, তারপরেও যেন আপনার মনোযোগ কি থাকে, ওই প্রশ্নের মধ্যে, ওই এক্সাম হলো ওই OMR শিটেই থাকে, এটা আপনাদের মনে রাখতে হবে। মনোবলটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রথম প্রশ্নটাই দেখছেন, এমন একটা প্রশ্ন বিদঘুটে, মনে হচ্ছে যে আফ্রিকার কোথা থেকে এসেছে,
আফ্রিকার উগান্ডায় জন্ম হয়েছে এই প্রশ্নের। হতাশ হওয়ার কিছু নেই, একটা প্রশ্ন, তো আরো 99টা প্রশ্ন আছে, তো একটা প্রশ্ন দেখে আমি কেন হতাশ হব? হতাশ হওয়ার কোনো কারণ নাই, একটা প্রশ্ন হতেই পারে একটা কঠিন, বাকি 99টা তো প্রশ্ন আছে। আমার তো 100টা দরকার নেই, আমার দরকার 70। এই চিন্তাটা সবসময় মনোবলটা আপনার মাথার ভিতর থাকতে হবে। এছাড়াও ভুল উত্তরের জন্য যে নম্বর কাটার বিধান থাকে, একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এটা মনে রাখবেন, একটা সবসময় একটা সতর্ক থাকবেন যে এখানে নেগেটিভ মার্ক আছে, একটু হলেও আছে এই বিষয়টা। এছাড়া দেখেন কম্পিউটার প্রযুক্তি এই অংশ, এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে নেগেটিভ মার্কিং এর কথাটাও আপনাদের মনে রাখতে হবে। এখন দেখেন ইংরেজি এবং গণিত অংশ ভালো করার উপায় কি? বিশেষ করে বিগত বছরের প্রশ্নটা একটু দেখবেন। বিগত আর্টস ফ্যাকাল্টি যে পরীক্ষাগুলো নিয়েছে, ঠিক আছে স্যার কত পেতে হবে ব্যাংকে টিকার জন্য, মাইনাস মার্ক থাকে যদি কি, হ্যাঁ ব্যাংকে তো মাইনাস মার্ক থাকে। আপনাদের ক্লাসে প্রথম দিকে আমি বলেছি 0.25 থাকে সাধারণত। আচ্ছা টেকার জন্য 70% মার্কস, অর্থাৎ প্রিলিতে 100-র মধ্যে 70 পাইলে প্রশ্ন সহজ হোক কঠিন হোক যাই হোক না কেন, যদি অনেক বেশি কঠিন হয় তাহলে তো 70-এর নিচে নামবে মার্ক, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন অনেক সহজ হয়েছে 70, এটা আছে নিরাপদ জন। লিখিতের ক্ষেত্রেও কি 70%, 200-র মধ্যে 140, এটা নিরাপদ জন। 130 পাইলে কিন্তু ভাইবা দিতে পারবেন, অনেক সময় 120 পাইলেও ভাইবা দিতে পারবেন। বিষয় দুটিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যত দক্ষ হবেন চাকরি ততই হাতে নাগালে আসবে। মনে রাখবেন ইংরেজি এবং গণিত বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবেন যে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন আসছে। সমাধানের পর ইংরেজি এবং গণিতে কি করবেন, একটু বাড়তি সময় দিবেন। মনে রাখবেন প্রত্যেকদিন বেশি না, প্রত্যেকদিন 20টা করে গণিত করবেন, প্রত্যেকদিন একটু 30 মিনিট করে কি একটু পত্রিকা চোখ বুলাবেন, প্রত্যেকদিন 10 মিনিট একটু ট্রান্সলেশন করলেন। এটা হচ্ছে রেগুলারলি ট্রান্সলেশন, ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলেন, নিয়মিত চর্চা করবেন। তো ইংরেজি এবং গণিতে যত বেশি সময় দিবেন তত আপনার জন্য সুবিধা হবে। প্রতিটা বিষয়কে প্রতিদিন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সময় সুযোগ সাধ্যমতো একটা পরিকল্পনা করে পড়তে থাকতে হবে, অপরিকল্পিতভাবে পড়াশোনা করা যাবে না। একটা চিন্তা অনেকেই আছেন 5 দিন পড়ার পর বিরক্ত আসে ছেড়ে দেন। ভাই আপনি যদি না পড়েন আগামী 6 মাসে কি চাকরি হবে? আগামী 6 বছর চাকরি হবে না। তো তার থেকে এই 6 বছর না কাটিয়ে আপনি এই 6টা মাস পরিশ্রম করেন। এরপর দেখেন বেসিক ক্লিয়ার করে পড়াশোনা চালিয়ে গেলে সফলতা আপনার কাছে আসবেই। সবসময় বেসিক ক্লিয়ার করার চিন্তা করবেন। বেসিক ক্লিয়ার মানে একদম অস্পষ্ট পড়বেন না, যেটা পড়বেন একটা পড়বেন, তো একটা ম্যাথ করবেন সারাদিন, ওই একটাই বেসিকটা ক্লিয়ার করে পড়বেন, এটা মনে রাখবেন। বেশি বেশি বই না পড়ে ভালো মানের বই বারবার পড়া হয়েছে। দেখেন একদম বাজারে এই যে এই বই সেই বই, অমুক স্যারের বই তমুক স্যারের বই, শর্টকাট নিয়ম, তাই না? এই যে এত কিছু বই না কিনে যে কোনো একটা ভালো মানের একটা বই কিনবেন, সেই বইটাকে ভালো করে A to Z শেষ করবেন। দেখবেন একটা বই যথেষ্ট গণিত শেখার জন্য, যে কোনো সাবজেক্টের জন্য। বেসিক ক্লিয়ার করে পড়লে মেমোরাইজ জোন তৈরি হবে। যখন আপনার বেসিকটা ক্লিয়ার থাকবে তখন এটা অটোমেটিক আপনার কি হবে, মেমোরাইজ জোন তৈরি হবে। আপনার বাড়তি মুখস্থ করতে হবে না। আপনি একটা ম্যাথ কোর্স, একটা ইংরেজি, একটা বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে গেছে, আপনার মুখস্থ করতে হবে না, ওটা এমনিতেই মনে থাকে। যেটার বেসিক ক্লিয়ার হয় সেটা এমনিতেই মনে থাকবে। আর এক্ষেত্রে দেখেন মনে রাখার জন্য যে টেকনিকটা করবেন সেটা হচ্ছে 5:3:1 এই টেকনিক অবলম্বন করবেন। ফুটবল খেলায় দেখেছেন 4-2-4-1, দেখেন এই মাঠ সাজানোর 4-2-4-1, 11 জন খেলোয়াড়কে 4-2-4-1 পজিশন সাজিয়েছে। আপনারা পড়ালেখার ক্ষেত্রে 5-3-1 ফলো করবেন। কিভাবে? গতকাল যে পড়াটা করেছেন এই পড়ার মধ্যে যেটা কঠিন ওই পড়াটা আজকে দিনের শুরুতেই, এখানে 5 মানে এটা ছন্দ মেলানোর জন্য 5-10 মিনিট হোক বা আধা ঘন্টা হোক সেটার মধ্যে চোখ বুলাবেন, একবার চোখ বুলাবেন, শুধু চোখ বুলিয়ে যাবেন। গতকাল যে টপিকটি পড়েছেন এর মধ্যে কঠিন যে টপিকটি সেটাতে 5 মিনিট একটু চোখ বুলিয়ে যাবেন, শেষ, দিয়ে নতুন পড়া শুরু করেন। ঠিক 3 ঘন্টা পর আবার ওই গতকালের ওই কঠিন টপিকটাকে আর একবার চোখ বুলিয়ে নেবেন। কয় ঘন্টা পর? 3 ঘন্টা পর। চোখ বুলানোর পরে একদিন পর আবার 5 মিনিট ওই টপিকটাকে চোখ বুলাবেন। তাহলে দেখেন একটা টপিক, যে টপিকটা অনেক কঠিন ওটাকে আমরা কি করি, স্কিপ করে যাই, পরে বলি যে মনে থাকে না, বাদ দিয়ে দিই। এটাকে এভাবে করবেন যে গতকাল যেটা পড়েছি ওর মধ্যে কঠিন যে অংশটুকু আজকে দিনের শুরুতে 5 মিনিট একটু চোখ বুলিয়ে নিলাম, 3 ঘন্টা পর আবার একবার চোখ বুলালাম, আর একদিন পর আবার ওই টপিকটাতে চোখ বুলালাম। এভাবে ধারাবাহিকভাবে করে যান, দেখবেন অন্ততপক্ষে এখান থেকে 70 থেকে 80% তথ্য আপনার এখন মনে থাকবে। এইটা হচ্ছে রিভাইজ করার কিন্তু উত্তম মানে উত্তম কৌশল। আমরা রিভাইজ করে আজকে পড়ছি 1 মাস পর রিভাইজ দেই, ওই রিভাইজ কি মনে থাকবে? থাকবে না, তাই না? একটা কথা আছে না যে চোখের আড়াল তো কি মনের আড়াল, চোখের আড়াল হয়ে গেলে সবকিছু কি হয়ে যায়, মনের আড়াল হয়ে যায়।
এখন দেখেন ব্যাংকের পরীক্ষা শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবেন। এই যে চুম্বক অংশ, যেহেতু এবার আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিবে, প্রথম কথা হচ্ছে এই 2 দিন একটু বিগত সালের প্রশ্নগুলো বেশি ঘাটাঘাটি করবেন, বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি করে দেখবেন। কোন ফ্যাকাল্টির? আর্টস ফ্যাকাল্টির বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি করে আপনারা দেখবেন। আর একটা কথা আমার এড়িয়ে গিয়েছে, সেটা হলো যে জব সলিউশন যেন সবার কাছে থাকে, ব্যাংক জব সলিউশন, এই কথাটা এই বইটার নাম আমি বলিনি। ব্যাংক জব সলিউশন 1986 থেকে 2025 পর্যন্ত যতগুলো ব্যাংকের পরীক্ষা হয়েছে সরকারি বেসরকারি সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে প্রিলি রিটেন। এই সলিউশন বই একটা আপনারা কালেকশনে রেখে দিবেন, আপনারা কালেকশন করে কি করবেন, আপনার কাছে রেখে দিবেন, এটা আপনার কাজে লাগবে। খেয়াল করেন আগামী এই কয়েকদিন সব থেকে বেশি দেখে যাবেন এই যে 19 তারিখের জন্য ভোকাবুলারি, গ্রামার আর কম্প্রিহেনশন, এই 3টা পার্ট একটু ভালো করে দেখবেন। ম্যাথের ক্ষেত্রে দেখবেন পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লস, পাজল, সিরিজ, এই টপিকগুলোর উপর বেশি জোর দিবেন। জিকের ক্ষেত্রে দেশের এবং বিশ্বের বিভিন্ন সাম্প্রতিক ঘটনা, ব্যাংকিং সচেতনতা, ব্যাংকিং সেক্টর, এই টপিকগুলোর উপর একটু বেশি করে জোর দিবেন। কম্পিউটার আইসিটিতে বেসিক এমএস অফিস, এই যে শর্টকাট কি দেখেন, আর একটা হলো কি ইন্টারনেট টার্মস, এই টপিকগুলোর উপর বেশি করে একটু দেখে যাবেন এই 16 তারিখের জন্য। আর বাংলার জন্য কি করবেন, বাংলার জন্য তো বলছি যে টপিক এখানে হচ্ছে বাংলা তো হচ্ছে একটু বেশি পড়তে হয় টপিকগুলো। বাগধারা একটা আসবে, বাগধারা, বাক্য সংকোচন, শব্দের শ্রেণীবিভাগ, শব্দ থেকে 1 থেকে 2টা প্রশ্ন থাকবে, বিশেষ করে পর্তুগিজ শব্দ, গ্রিক শব্দ, এই যে এই শব্দগুলো কিন্তু থাকে, তো এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন। আচ্ছা, এখন বিগত বছরের প্রশ্ন ট্র্যাক করা, খেয়াল করেন কোন বছর কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, এটা কিন্তু 16 তারিখেও কাজে লাগবে। 16 তারিখে হয়তো বা আপনি সময় দিতে পারবেন না এভাবে, তবে পরবর্তী চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু আপনার কাজে লাগবে। কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে এটা আপনাকে ট্র্যাক করতে হবে, যে কোন টপিক আমি পড়বো, কোনটাকে বাদ দিব। এরপর দেখেন কোন বিষয়গুলো বারবার এসেছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, রিপিটেড টপিকস, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা মনে রাখবেন, এটা হচ্ছে কি 16 তারিখে যারা দিবেন তাদের কিন্তু এটা পাজল, ধাঁধা যেটাকে বলা হয়, গণিতেও কিন্তু ধাঁধা আছে, তাই না, গণিতেও ধাঁধা আছে। এরপর দেখেন কোন বিষয়গুলো বারবার এসেছে, এই রিপিটেড টপিকগুলো আপনাদের কিন্তু নোট করে বারবার দেখতে হবে যে এই টপিকগুলো বারবার রিপিট হয়েছে। কোন ধরনের প্রশ্নে সময় বেশি নেয় বা ফাঁদে ফেলে, এই যে এটা কিন্তু খুঁজে বের করতে হবে। যারা 16 তারিখের জন্য না, কিন্তু এই তথ্যগুলো দিচ্ছি কি সামনে যারা পরীক্ষা দিবেন 22 সালের ওগুলো বাকিগুলো এবং 23 সাল ভিত্তিক যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। কোন ধরনের প্রশ্ন বেশি সময় নেয় বা ফাঁদে ফেলে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা একদম নোট করে রাখবেন যে এই ধরনের প্রশ্নগুলো বেশি ফাঁদে ফেলে, তারপরে এই ধরনের প্রশ্ন আবার আমাকে ফাঁদে ফেলবে, আবারও আসবে, তো এটা আমি ক্লিয়ার হয়ে যাব আজকে। এক্সট্রা এক্সেল শিট বা খাতায় লিখে রাখবেন, যাদের কম্পিউটার আছে এক্সেল শিটে লিখে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন বছর ও টপিক অনুযায়ী ট্র্যাকিং, অর্থাৎ বছর এবং টপিক লিখে রাখবেন। ধরেন আমি 2005 সালে একটা ব্যাংকের আমি দেখেছি যে এখানে এই প্রশ্নটা কি মানে একদম কি ফাঁদে ফেলছিল, এই প্রশ্নটা তো জটিল, আমি লিখে রাখলাম 2005 সালে কোন টপিক থেকে এটা লাভ ক্ষতি থেকে এসেছিল কয়টা, এই যে এটা। এরপর 2007 সালে দেখলাম ওই লাভ ক্ষতি থেকে আরেকটা আসছে, এবার 2008 সালে দেখলাম কি এখানে কি মুনাফা থেকে একটা আসছে, 2009 সালে মুনাফা থেকে একটা আসছে। এভাবে যদি আমি নোট করে যদি আমি পড়তে পারি এই যে বিষয়গুলো, দেখবেন এগুলো আপনার কাজে দিবে, আপনাকে আর ফাঁদে ফেলতে পারবে না, কারণ আপনি কিন্তু বুঝে ফেললেন বিগত সালের সকল প্রশ্ন ঘেটে ফাঁদে ফেলার জায়গা হচ্ছে এই 10টা। তাহলে এই 10টার ভিতর যে কোনো জায়গায় আমাকে ফাঁদে ফেলবে, এর বাইরে তো আর কখনো ফাঁদে ফেলবে না। তো এই 10টা টপিক আমি এই যে প্যাচগুলো আমি একটু ভালো করে শিখে যাই, তাহলে আমি আর কখনো ফাঁদে পড়বো না। এইভাবে বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু পড়তে হবে আপনাদেরকে। এরপর দেখেন এমসিকিউ ভার্সেস কনসেপচুয়াল, এখন টাইপ আলাদা করা। কিছু কিছু প্রশ্ন আছে এমসিকিউ টাইপের, যেমন প্রশ্ন আসলো সেটা হলো কি লিসবন কোন দেশের রাজধানী, এটা এমসিকিউ। আর কিছু কিছু থাকে কনসেপচুয়াল, যেগুলো মানে এগুলো হচ্ছে আপনার কি এক কথায় উত্তর হয় না, আপনার ব্যাপক ধারণা থেকে আপনাকে উত্তরটা খুঁজে বের করতে হয়। এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। শুধু তথ্য মনে রাখলেই হবে নাকি ব্যাখ্যা দরকার, খেয়াল করেন আপনাকে বাছাই করতে হবে যে এই যে যখন আমি প্রশ্নগুলো পড়বো এখানে কি শুধু তথ্যটা মনে রাখবো নাকি ব্যাখ্যা পড়তে হবে। কিছু কিছু প্রশ্ন আছে মনে রাখলেই হয়ে যায়, রাজধানীর নাম, মুদ্রার নাম মনে রাখলেই হয়ে যায়। আবার যদি বলেন জিডিপি, এখন এটা কিন্তু আপনাকে ব্যাখ্যা করে পড়তে হবে। যদি মুদ্রাস্ফীতি বলে, কেন, এটা তো রিটেনেও আসতে পারে।
এখন কেন পড়বেন, জিডিপির হার কত, আরেকটা হলো কি জিডিপি কি জিনিস, দুইটা কিন্তু আলাদা। পরে খেয়াল করেন জিডিপি গ্রোথ রেট, এই প্রশ্নটা যখন আসবে এই প্রশ্নের জন্য শুধু তথ্য মনে রাখলেই যথেষ্ট। কিন্তু যদি আসে হোয়াট ইজ জিডিপি, এটা কি আপনার কি শুধু তথ্য মনে রাখলেই হবে না, এটাকে আপনার ব্যাখ্যা করে পড়তে হবে। এই জন্য বুঝতে হবে যে কোন প্রশ্ন আমরা ব্যাখ্যা করে পড়বো, কোন প্রশ্ন আমরা শুধু তথ্য মনে রাখবো। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের জন্য, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স, যারা আর্টস ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করেছেন এসএসসি ইন্টার, সাধারণত জেনারেল নলেজ এবং ইংলিশের তুলনামূলক তাদের পরীক্ষাটা সহজ হয়। খেয়াল করে রাখবেন, যারা আর্টস ফ্যাকাল্টি থেকে এসেছেন তাদের জেনারেল নলেজ এবং ইংলিশে তুলনামূলক সহজ হয়, পাশাপাশি বাংলাটাও তাদের কাছে সহজ মনে হয়, কিন্তু ম্যাথ আর অ্যানালাইটিক্যাল অংশটা বেশি অনুশীলন দরকার। যারা সায়েন্স ফ্যাকাল্টি থেকে এসেছেন তাদের ম্যাথ অ্যানালাইটিক্যাল এবং ইংলিশটা তাদের কাছে সহজ মনে হয়, তাদের কাছে কঠিন হয় জেনারেল নলেজ এবং বাংলা। যারা কমার্স ফ্যাকাল্টি থেকে এসেছেন তাদের কি বলবো, তারা পড়েছেন এক জগতে, প্রশ্ন আসে আর এক জগতে, তাদের কাছে সবগুলাই একটু কি লাগে, একটু কঠিন কঠিন মনে হয়। তো এই জন্যই এভাবেই কিন্তু আপনাদের পড়তে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী পড়তে হবে যে কোনটাতে বেশি সময় দিব। বিগত সালের প্রশ্নগুলো শুধু পড়ে নয়, পরীক্ষার মতো সময় ধরে পুনরায় পরীক্ষা দেওয়া। শুধু বিগত সালের প্রশ্নগুলো আমরা কি করি, পড়ি, শুধু পড়ি, একদম শুধু পড়ে যাই না। ওই একটা প্রশ্ন আমি পড়লাম বিগত সালে, একটা ফুল সেট আমি পড়লাম, পড়ার পর এটা আমি পরীক্ষা দিব কয় ঘন্টায়, 60 মিনিটে পরীক্ষা দিতে হয় না, আমি এটা পরীক্ষা দেবো 40 মিনিটে, কারণ এটা তো আমি পড়ে পরীক্ষা দিচ্ছি। এই বিষয়টা মাথায় রাখবেন, পরীক্ষা দিবেন যেটাই পড়বেন ওটা পরীক্ষা দিবেন। বারবার যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেগুলো আলাদা করে নিতে হবে এবং তার পেছনে কারণ বুঝতে হবে। যে প্রশ্নগুলো আপনি দেখেন কিছু কিছু টপিক আছে বারবার ভুল হচ্ছে, ওগুলোকে আপনার নোট ডাউন করতে হবে এবং তার পিছনে কি কারণে হচ্ছে, এই প্রশ্নটা আমি বারবার কেন ভুল করতেছি, তার মানে এর বেসিক দুর্বল আছে, তার মানে ওই বেসিকটা আমাকে ক্লিয়ার হইতে হবে। 2010 থেকে 24 পর্যন্ত যত বেশি সম্ভব প্রশ্ন সংগ্রহ করে পড়া। দেখেন বিশেষ করে 2010 থেকে 24 পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে ব্যাংকের, শুধু ব্যাংক, সবগুলো প্রশ্ন আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে। 2-3টি নির্ভরযোগ্য প্রশ্ন ব্যাংক থাকতে হবে, যেমন জব সলিউশন বা অনলাইন ভিত্তিক একটা আপনাদের থাকতেই হবে। 2-3টা নির্ভরযোগ্য প্রশ্ন ব্যাংক মনে রাখবেন, এগুলো সোর্স আপনাদের থাকতে হবে। প্রিপারেশন চলাকালীন পুনরাবৃত্তি এবং ভুল বিশ্লেষণ করা, নিয়মিত ভুল বিশ্লেষণ করতে হবে যে কোথায় কোথায় আমি ভুল করতেছি, কোথায় কোথায় কোন কোন প্রশ্নটা রিপিট হচ্ছে, এটা আমার কিন্তু বুঝতে হবে। যখন আপনি বারবার পড়বেন এবং পরীক্ষা দিবেন তখন বুঝতে পারবেন যে এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, এই অংশটা বারবার রিপিট হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর দেখেন 100টি প্রশ্নের জন্য সময় থাকে 60 মিনিট, তার মানে দেখেন আপনার হাতে সময় 36 সেকেন্ড। এই 36 সেকেন্ডে আপনাকে ভালো টাইম ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি কিন্তু ধরা খাবেন নিশ্চিত। ভালো টাইম ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে হবে। কি কি করতে হবে দেখেন, এই যে টাইম ম্যানেজমেন্টটা দেখেন, ইংলিশের জন্য আপনার গড়ে টাইম রাখবেন 15 মিনিট, কারণ এখানে ব্যাকরণ কিছু বিষয় আছে, গ্রামার যেটা। গণিতের জন্য একটু বেশি সময় রাখবেন 20 থেকে 25 মিনিট। জিকের জন্য সময় রাখবেন 10 থেকে 12 মিনিট। বাংলার জন্য সময় থাকবে টোটাল 10 থেকে 12 মিনিট। এটা হলো সাধারণ। এখন কারো যদি সমস্যা হয়, আর একটা বিষয় হলো এখানে যে কাজটা করবেন, প্রথম 10 মিনিটে যখন আপনারা 19 তারিখে পরীক্ষায় 16 তারিখের পরীক্ষা যারা দিবেন, প্রথম 10 মিনিটে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো কমন প্রশ্ন আছে সব দাগাবেন এই প্রথম 10 মিনিট। এই ফার্স্ট সাইট ইজ কি, এটাকে বলা হয় ফার্স্ট সাইট লাভ, তাই না, একতরফা ভালোবাসা। এই প্রথম 10 মিনিট আপনি একতরফা ভালোবাসবেন প্রশ্নকে, পরীক্ষাকে। এই 10 মিনিট 1 থেকে 100 পর্যন্ত যে প্রশ্নগুলো আপনি এক দেখায় পারেন, দ্বিতীয়বার দেখবেন না, চিন্তা করবেন না, মানে এক দেখায় যেটার উত্তর পারেন 1 থেকে 10 মিনিটে শেষ করবেন। অটোমেটিক দেখবেন যে এখান থেকে, মানে এখানে কি বাদ দিবেন, গণিত আর ইংরেজি বাদে, গণিত এবং ইংরেজি বাদে বাকি যে 50টা প্রশ্ন থাকবে, 50 থেকে 60টা প্রশ্ন থাকবে, এই 50-60টা প্রশ্ন আপনি কি করবেন, এই 10 মিনিটে এর ভিতর থেকে যা পারবেন দাগিয়ে দিবেন। অন্তত 30টা প্রশ্ন আপনি পারবেন, হয়ে গেল। তার মানে 10 মিনিটে আপনি কত নম্বর পাইলেন, 30 নম্বর। এটা আপনাকে আগায় রাখবে পরীক্ষা থেকে, অন্যদের থেকে আগায় রাখবে। এরপর সময় দিবেন কোথায়, এরপর চলে যাবেন গণিতে। গণিতে সময় দিবেন কত মিনিট, 30 মিনিট সময় দিবেন। গণিতে সময় দিবেন কত মিনিট, 25 মিনিট সময় দিবেন। তাহলে 25 আর 10-এ কত গেল, 35 মিনিট চলে গেছে। অথবা গণিতে সময় দিবেন 20 মিনিট। তাহলে দেখেন প্রথমে 10 মিনিট দাগালাম, 20 মিনিট গণিতে দিলাম, এরপর কি দিব, 15 মিনিট সময় দিব ইংরেজিতে। তাহলে কত মিনিট থাকলো বলেন, কত মিনিট থাকলো, 45 মিনিট। আরো সময় আছে 15 মিনিট। এই 15 মিনিটে আমি কি করব, বাকি যে প্রশ্নগুলো বাকি থাকবে, অলরেডি অনেক প্রশ্ন বাকি থাকবে, এগুলো আমি রিভাইজ করব।
এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে করেন, দেখবেন আপনার পরীক্ষাটা অসম্ভব সুন্দর হবে। এভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে আপনাদেরকে। এরপর দেখেন, পরীক্ষার হলে গিয়ে প্রথম 1 মিনিট হচ্ছে ফার্স্ট স্ক্যান। আপনাকে 1 মিনিটে A to Z প্রশ্নটা স্ক্যান করতে হবে। স্ক্যান কি করবেন? চোখ দিয়ে স্ক্যান করবেন। দেখবেন ফার্স্ট একবার শুধু চোখ বুলিয়ে যাবেন। চোখ বুলিয়ে গেলে আপনি বুঝবেন প্রশ্ন কেমন হয়েছে ওভারঅল। হতাশ হওয়ার দরকার নাই, যেমনই হোক, আপনি একটাও পারেন না, হতাশ হবেন না। কি হয়েছে, বাংলাদেশে একজন চাকরি হবে তো সেটাই হচ্ছে আমি, এই কনফিডেন্স থাকতে হবে। ইজি ফার্স্ট, সহজ প্রশ্ন আগে, কঠিন প্রশ্ন পরে, এগুলো একদম স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে লাগবে। মনে রাখবেন, যে প্রশ্ন আপনি পারেন না ওর পিছনে কখনো সময় ব্যয় করবেন না। যে প্রশ্ন প্রথম 10 মিনিট যেটা আপনি এক দেখায় পারেন, শুধু ওইটা কি করবেন, গোলা ভরাট করে যাবেন, বৃত্ত ভরাট করবেন, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে স্কিপ বাটন ব্যবহার করা। স্কিপ বাটন মানে কি? 15 সেকেন্ডের মধ্যে উত্তর না পেলে পরেরটিতে যাবেন। যে কোনো অবস্থাতে আপনি যদি 15 সেকেন্ডের মধ্যে উত্তর না পান প্রথম 10 মিনিট, তাহলে পরের প্রশ্নে চলে যাবেন। মার্ক ফর রিভিউ, সন্দেহভাজন প্রশ্নগুলো চিহ্নিত করে রেখে দিবেন। যে প্রশ্নগুলো সন্দেহ হয় এইটা হবে না হয় এইটা হবে, মানে উত্তর আপনি জানেন কিন্তু কনফিউজড হয়ে গেছেন, এটা মনে রাখবেন। শেষ 5 মিনিট শুধু চিহ্নিত প্রশ্নগুলোর উত্তর রিভিউ বা ফাইনাল করতে হবে। এই যে সন্দেহভাজন যে প্রশ্নগুলো আছে এগুলো কি করবেন, শুধু রিভিউ দিবেন। এগুলো থেকে দেখেন 2, 4, 5টা আরো কারেক্ট করা যায় কি না। শেষ 5 মিনিট এভাবে করবেন, দেখবেন চাকরি পরীক্ষা কি হবে, একদম চাঙ্গা হবে। প্রতিদিন 1 ঘন্টা, দেখেন প্রতিদিন একটা 60 মিনিটের ফুল মডেল টেস্ট দিবেন, প্রত্যেক দিন দিবেন। যারা 16 তারিখের পরে যারা পরীক্ষা দিবেন, বা 16 তারিখ তো দিবেন, তাদের তো আর সময় নাই, পরে যারা পরীক্ষা দিবেন টাইমার দিয়ে প্র্যাকটিস করবেন। একটা টাইমার রাখবেন, প্রতিদিন একটা টাইমার দিবেন, প্রত্যেকদিন একটা মডেল টেস্ট দিবেন 1 ঘন্টা প্রত্যেক দিন, এবং টাইমার রেখে দিবেন। তো যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হবেন। তো এ সংক্রান্ত তথ্য জানতে এখানে যে একটি হটলাইন নম্বর দেওয়া আছে, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে ব্যাংক চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো আছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এই যে নম্বরগুলো আছে, এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা এই ব্যাচ সংক্রান্ত অথবা ব্যাংক চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা পেতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এখানে আপনারা ভিজিট করে আমাদের ব্যাংক চাকরি সংক্রান্ত তথ্যগুলো পাবেন। এরপর হচ্ছে বিদ্যাবাড়ি ফেসবুক আছে, এখানে আপনারা পাবেন। বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজ আছে, এখান থেকে আপনারা তথ্যগুলো পাবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল, যারা এই যে ইউটিউবে দেখতে পারতেছেন, হ্যাঁ এতক্ষণ যারা যুক্ত ছিলেন তারা তো ইউটিউবে যুক্ত ছিলেন, এখান থেকেও আপনারা এই তথ্যগুলো কিন্তু পাবেন। তো ব্যাংক চাকরি প্রত্যাশী বৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে আমাকে সময় দিয়েছেন, এই বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত ছিলেন। সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে 16 তারিখ যারা পরীক্ষা দিবেন, শেষ মুহূর্তে যে কথাগুলো আছে আমি বলেছি যে পরীক্ষা হলে কি কি কাজ করবেন, 5-6টা কাজের কথা বলেছি। এই কাজের কথাগুলো আজকে বাসায় গিয়ে সুন্দর করে চিন্তা করবেন যে আমি কি বলেছি। চিন্তা করে এই অনুযায়ী পরীক্ষাগুলো দিবেন, এই কৌশলগুলো অবলম্বন করবেন, টাইম ম্যানেজমেন্ট এভাবে করবেন, দেখবেন আপনি সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আরও আমাদের যে অন্যান্য যে প্রোগ্রামগুলো হবে সেগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে 16 তারিখে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ